Hello and welcome to my channel again. So আজকে আমরা পড়তে চলেছি ফিফথ সেমিস্টারের যে সিলেবাস পার্টিকেল ফিজিক্স তার থার্ড ভিডিও। অলরেডি দুটো ভিডিও আমি রিগার্ডিং আপলোড করে রেখেছি। আর যেটা বলবার কথা সেটা হচ্ছে যে লাস্ট যে কোয়ান্টাম মেকানিক্সের সেশন যেটার মধ্যে 4টে ভিডিও ছিল, তার মধ্যে থেকে যে এক্সামে কোয়েশ্চেন এসছে, I can say at least 50 to 60% questions were common এবং এত ইজি কোশ্চেন এসেছিল যে কিছু না পড়ে গেল বেসিক্যালি ওখানে বসে করে দেওয়া যেত। আর জাস্ট আমার ভিডিওসগুলো দেখে গেলে সেখান থেকে 60% কোয়েশ্চেন আনসার করা পসিবল, ইনক্লুডিং ওয়েভ মেকানিক্স, এলএস কাপলিং যা এসেছিল, এবং তারপরে সামান্য যে ছোটোখাটো জিনিসপত্র সেগুলো বাদ দিলে পরে ইচ অ্যান্ড এভরিথিং আমার ভিডিওস থেকে কিন্তু কমন। তো চেষ্টা করবো স্ট্যাটমেক, ইএম থিওরি ইত্যাদির যে প্রবলেমসগুলো করাবো সেগুলো যাতে খুব এক্সামের জন্য রেলিভেন্ট হয়, এবং সেগুলোর সিরিজও খুব তাড়াতাড়ি আসবে। বাট যেহেতু পার্টিকেল ফিজিক্সটা চলছে তাই জন্য পার্টিকেল ফিজিক্সের আজকে থার্ড লেকচার স্টার্ট করবো। আর তো লাস্ট ভিডিওতে আমরা যেটা করেছিলাম যে অ্যান্টি পার্টিকেল, সিমেট্রি, আইসোস্পিন তো ইত্যাদি বিষয়গুলোকে নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম, এবং আইসোস্পিন কি সেটা খুব ডিটেলে আমরা দেখেছিলাম। এবার আজকের ভিডিওতে আমরা একটা নতুন টাইপের প্রপার্টি শিখব, যেটার নাম হচ্ছে স্ট্রেঞ্জনেস বা স্ট্রেঞ্জ, যাদেরকে বলা হয় হচ্ছে স্ট্রেঞ্জ পার্টিকেল, তাদের করেসপন্ডিং প্রপার্টি হচ্ছে স্ট্রেঞ্জনেস। এবার আমরা আইসোস্পিন কেন ডিফাইন করেছিলাম অন দ্য ফার্স্ট প্লেস, এটা আমাদেরকে সবার আগে জানতে হবে। তো আমরা জানি যে আমাদের যে দুটো নিউক্লিয়ন রয়েছে, নিউট্রন অ্যান্ড প্রোটন, সেগুলোকে আমরা চার্জের রেসপেক্টে আলাদা করতে পারি যে এটা নিউট্রাল, এটা পজিটিভ চার্জ। কিন্তু যখন আমরা স্ট্রং ফোর্সের কথা বলি, তো স্ট্রং ফোর্স কিন্তু এই চার্জ বা মাস ইত্যাদির সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে না, মানে এই ফোর্সটা এই প্রপার্টিসগুলোকে এফেক্ট করে না। তো আমি যদি একটা ব্লাইন্ড পার্সন হই এবং বা আমার যদি চোখ বাঁধা থাকে এবং আমাকে কোনো একটা বক্স থেকে কেউ বল তুলতে বলে এবং বলের সারফেসগুলো আইডেন্টিক্যাল হয়, তাহলে কোনোটা রেড বল না ব্লু বল আমার পক্ষে কিন্তু বোঝা পসিবল হবে না। তো সেম গোস ফর স্ট্রং ইন্টারাকশন আর স্ট্রং ফোর্স, যে স্ট্রং ফোর্স এই দুটো প্রপার্টির মধ্যে ডিস্টিংগুইশ করতে পারবে না। তো সেই জন্য স্ট্রং ফোর্স আইডেন্টিফাই করতে পারবে বা স্ট্রং ফোর্সের রেসপেক্টে ডিফারেন্ট এরকম একটা প্রপার্টিকে আমরা ডিফাইন করলাম, যেটাকে বলে হচ্ছে আইসোস্পিন। অ্যান্ড তারপরেও আরও আমরা আইসোস্পিনের থার্ড কম্পোনেন্ট অর্থাৎ জেড কম্পোনেন্ট, এটা নিয়েও আমরা কাজ করি এবং দেখতে পাই যে স্ট্রং ফোর্স এগুলোকে ডিস্টিংগুইশ করতে পারে। তো এই হচ্ছে আমাদের আগের দিনের কিছু কাজ ছিল। আর সিমেট্রির কথা আমরা যদি বলি, যে ফিজিক্সের সিমেট্রি নানা রকম ভাবে আসে, এবং সেই সিমেট্রিগুলোই আমাদেরকে নতুন নতুন পার্টিকেল, নতুন থিওরি ইত্যাদির জন্য এনকারেজ করে, বা এখান থেকে থিওরি থেকে সেই সিমেট্রি রিলেটেড অ্যানালাইসিস থেকে আমরা নতুন পার্টিকেলকেও ইনভেন্ট করতে পারি। তো তার জন্য সিমেট্রিও খুব একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। এবার তাহলে আজ আমরা যেটা শুরু করবো স্ট্রেঞ্জ পার্টিকেল। স্ট্রেঞ্জ পার্টিকেল বেসিক্যালি এর মানে ডিসকভারি থেকেই আমরা এটা ডিফাইন করি, এমন নয় যে এটা করার মধ্যে ডিস্টিংগুইশ করার জন্য আমাদেরকে করতে হয়েছে, এক্সকিউজ মি, ডিস্টিংগুইশ করার জন্য এটা করতে হয়েছে। এটা একটা মানে আননোন পার্টিকেল থেকে এর প্রপার্টিটা ডিফাইন করা হয়েছে। সো স্ট্রেঞ্জ পার্টিকেল আজকে আমরা পড়ব। তো স্ট্রেঞ্জ পার্টিকেলের আমি যদি একটু হিস্ট্রিটা বলতে চাই, তো ইন দ্য ইয়ার অফ 1947 টু ইউএসএ বেসড ফিজিসিস্ট একটা নতুন টাইপ অফ পার্টিকেল ডিসকভার করেন। কি করে ডিসকভার করেন না, তারা সানলাইট থেকে আগত সমস্ত পার্টিকেলস যেগুলো, সেই পার্টিকেলসগুলো অ্যানালাইসিস করছিলেন। কারণ আমরা দেখেছি অন দ্য ফার্স্ট প্লেস এই মানে টাইপ অফ যে এলিমেন্টারি পার্টিকেলস যেগুলো, তো সেগুলোর ডিসকভারি কিন্তু সানের যে রে, সেই সানের আসা রে থেকেই, আবার সানের রেডিয়েশন থেকে আমরা ডিটেক্ট করেছিলাম। তো এই যে যেটাকে আমরা কসমিক শাওয়ার বলছিলাম বেসিক্যালি, তো সেই কসমিক শাওয়ারের অ্যানালাইসিস করতে গিয়ে আমরা একটা স্ট্রেঞ্জ টাইপ অফ লাইন দেখতে পাই, যে পার্টিকেলটার নাম দেওয়া হয়েছিল V0 অন দ্য বেসিস অফ নিউট্রাল চার্জ, আরেকটা সেটা হচ্ছে V-, এবং এই পার্টিকেলটা এসে এরকম ভি শেপে ভেঙে যায় বলেই এটার ভি নাম দেওয়া হয়েছিল অন দ্য ফার্স্ট প্লেস। আর এখানে এটা মিউ প্লাস
এখানে একটা মিউ মাইনাস, অর্থাৎ এই দুটো মিউ ওয়ানে ভেঙে যায়। এগুলো ডিটেক্টেড, আমি বানিয়ে এগুলো বলছি না, কারণ এগুলো সব এক্সপেরিমেন্টালি ডিটেক্টেড। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ভি মাইনাস। এটা দুটোতে ভাঙবে, একটা হবে নিউট্রাল মুন, একটা হবে মুন নেগেটিভ। সরি, মুন নেগেটিভ, মুন নিউট্রাল, সরি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই পার্টিকেলস গুলো এক্সপেরিমেন্টালি ডিটেক্টেড, এবং এরকম একটা স্ট্রেঞ্জ পার্টিকেল যেটার আমরা নাম জানি না, অর্থাৎ তখনও পর্যন্ত এইরকম কোনো পার্টিকেল এর আগে দেখা যায়নি। এই সিচুয়েশনে এই একটা ভি শেপ ট্র্যাজেক্টরি বেসড পার্টিকেল আমরা ডিটেক্ট করলাম, ডিসকভার করলাম। তো এই পার্টিকেলগুলোকে ইনিশিয়ালি তার জন্য ভি পার্টিকেলস বলা হতো। ভি পার্টিকেলস বলা হতো। এবার এটা যেহেতু অরিজিনটাই মিস্ট্রি, তো তার নেক্সট 6 ইয়ার্স ধরে নানা রকমের এক্সপেরিমেন্ট এটার উপর করা হলো, যে এটা কি ধরনের চার্জ বা কি হতে পারে। এগুলো তো আর ভি জিরো বা ভি মাইনাস বা এটা যে মিউ ওয়ান প্লাস এটা যে মিউ ওয়ান মাইনাস, এগুলো তো চোখে দেখে বোঝা যাবে না, কারণ এখানে বেসিক্যালি যেটা নেওয়া হয় সেটা হচ্ছে একটা এক্স রে প্লেট নেওয়া হয়। এবার সেই এক্স রে প্লেটটার উপরে এরকম ডট 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 করে ট্র্যাজেক্টরি দেখা যায়। আমি চেষ্টা করবো বই থেকে একটা ছবি তুলে ওটা ভিডিওর মাঝখানে একবার জাস্ট সেকেন্ডের জন্য দেখাবার, বাট যদি ছবিটা ভালো ওঠে তবে। তো আবার এখানে যেহেতু একটা ভার্চুয়াল পার্টিকেল রয়েছে, সেহেতু এখানে কোনো ট্র্যাজেক্টরি থাকে না, আবার সেই দেখা যায় ভার্চুয়াল পার্টিকেলটা কি এরকম ভেঙেছে। তো ধরে নেওয়া হয় যে এখানে তার মানে কোনো একটা ভার্চুয়াল পার্টিকেল এক্সিস্ট করছিল, তাই জন্য এখানে গিয়ে একটা আবার ডিকে দেখা গেছে। তো এইরকম ভাবে আমরা ডিটেক্ট করি পার্টিকেল, মানে অ্যানালাইজ করার থেকে টাফ হচ্ছে সেটাকে ডিটেক্ট করা। থিওরিটিক্যাল ফিজিসিস্ট যেটা করে সেটা হচ্ছে বসে ক্যালকুলেশন, কিন্তু এক্সপেরিমেন্টাল কাজটা আরো কঠিন। কঠিন কারণ সেখানে আমাকে জানতে হবে যে আমি কি মেথডে ডিটেক্ট করব, এটাই একটা কাজ। তো এবারে নিউক্লিয়ার ফিজিক্সেরও সিলেবাসে আমরা দেখেছি যে চার্জ, পার্টিকেল, অ্যাক্সিলারেটর অ্যান্ড ডিটেক্টর, এই দুটোই আমাদের পড়তে হবে। তো হ্যাঁ, এখানে যেটা বলে রাখা ভালো যে আপকামিং মান্থের 1 তারিখ থেকে আমি কলেজ স্ট্রিট এরিয়া অফলাইন ক্লাসেস শুরু করছি ফর 5th সেমিস্টার। তো তার রিগার্ডিং যদি কোনো কোয়ারি থাকে যে কি করে জয়েন করতে হবে, কোথায় আসতে হবে, কি ডেটস হবে ইত্যাদির জন্য যদি কেউ কমেন্ট করে তার মেল আইডি, আমি সেই মেল আইডিতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেল করব তাকে, এবং তারপরে তার হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কথা হবে। তো সেখানে আমি থিওরি প্লাস প্রবলেমস যেমন ভিডিওতে চলে তেমন চলবে, কিন্তু ভিডিওতে তো মানে ধরে ধরে সব পসিবল হয় না, আমি কিছু বাছাই ভিডিওতে করে অফলাইনে আই উইল ডু এভরিথিং, এবং তার করেসপন্ডিং টেস্টসও চলবে। তো এটা আমি নতুন করে একটা ইনিশিয়েটিভ নিয়েছি, আই হোপ যে আমি সাপোর্ট পাবো ওদিক থেকেও, ভিউয়ার্সদের দিক থেকেও। সো ইয়া, আই উইল লুক ফরওয়ার্ড টু ইট। অ্যান্ড তাহলে আমরা এটাকে বললাম হচ্ছে ভি পার্টিকেলস। এবার ডিটেক্ট করার জন্য আমরা দেখলাম যে দু টাইপের ডিকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, একটা হচ্ছে হাইপারন আর একটা হচ্ছে কে মেসন। তো এই যে 2 টাইপস অফ পার্টিকেল তৈরি হচ্ছে, এই পার্টিকেলগুলোকে আমরা বলি হচ্ছে স্ট্রেঞ্জ পার্টিকেল, ডিপেন্ডিং অন দেয়ার স্ট্রেঞ্জ বিহেভিয়ার। তো এই যে স্ট্রেঞ্জ পার্টিকেল, স্ট্রেঞ্জ নামটা কেন? স্ট্রেঞ্জ নামটা কারণ হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো পার্টিকেলের অরিজিন আমরা জানি না, এবং তারপরে এদের বিহেভিয়ার যেটা রয়েছে সেই বিহেভিয়ারটাও খুব ডিফারেন্ট। কি করে ডিফারেন্ট? কারণ আমরা এই যে পার্টিকেলগুলো ক্রিয়েট হচ্ছে, এগুলো হচ্ছে স্ট্রং ইন্টারাকশনের দ্বারা ক্রিয়েট হচ্ছে। তো মানে প্রিটি ফাস্ট এগুলো পপ আপ করে আমরা দেখতে পাই যে চলে আসছে আমাদের সামনে। কারণ এর যে কি শর্ট ভিডিওর মধ্যে চলে আসছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ডিপেন্ডিং অন দ্য স্ট্রেঞ্জ বিহেভিয়ার, তো এই জন্য এটাকে স্ট্রেঞ্জ পার্টিকেল নাম দিয়েছি আমরা। এই পার্টিকেলটা প্রিটি ফাস্ট আমাদের নেচারের মধ্যে পপ আপ করে ডিউ টু স্ট্রং ফোর্স, এবং খুব স্লো ডিকে করে। স্লো ডিকের কারণ হচ্ছে যে এটা উইক ইন্টারাকশন দ্বারা ডিকে হয়। তো আমরা এত মানে এই টাইম অবধি যে 1947-এর পর আরো 6 ইয়ার্স পরে
তো এই টাইম স্প্যানের মধ্যে যেটুকু আমরা পার্টিকেল ফিজিক্স জানতে পেরেছিলাম, সেই জানার মধ্যে কিন্তু আমাদের যা নলেজ ছিল তার রেসপেক্টে এটা খুব স্ট্রেঞ্জ বিহেভিয়ার, কারণ এমনিতে নলেজ অল্প, থিওরি নেই, এবং তার করেসপন্ডিং দেখা যাচ্ছে একটা পার্টিকেল তৈরি হচ্ছে ডিউ টু স্ট্রং ইন্টারাকশন, আর ডিকে হচ্ছে উইক ইন্টারাকশনের দরুন। তো মানে এটা যে স্ট্রং ইন্টারাকশন আর উইক ইন্টারাকশন কি করে বুঝবো? কারণ পার্টিকেলটা যখন ডিকে করছে, এটা ডিকে রেট হচ্ছে 10⁻⁻10 সেকেন্ডস। এখানে লিখবার মতো পরীক্ষার কোশ্চেন কিছু আসে না, কিন্তু পার্টিকেলের প্রপার্টি অ্যানালাইজ না করলে, আমি যদি বলে দিই এস, দ্যাট ইজ স্ট্রেঞ্জনেস, আমি যদি বলে দিই এস, দিস ইজ স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার, দ্যাট উইল নট মেক এনি সেন্স। তাই জন্য আমি একটু হিস্ট্রিটা এবং তার করেসপন্ডিং যে থিওরিটা পসিবল সেটা এক্সপ্লেন করছি। এবার এগুলো পরীক্ষায় লিখতে দেবে না, কিন্তু একজন মানে ফিজিক্স স্টুডেন্ট হিসেবে জানা দরকার। তো 10⁻⁻10 সেকেন্ডস লাগে এটা ডিকে করতে, বাট এক্সাইটেড যখন তৈরি হয়, মানে এক্সাইটেড স্টেটে গিয়ে যখন এটা পপ আপ করে, তখন এটা তৈরি হয় হচ্ছে 10⁻23 সেকেন্ডসে। তার মানে এটা হচ্ছে ডিকে রেট, আর এটা হচ্ছে ক্রিয়েশন, ডিকে রেট বলবো না, এটা হচ্ছে ডিকে টাইম, আর এটা হচ্ছে ক্রিয়েশন টাইম। তার মানে কত ফাস্ট তৈরি হয়, কত স্লো ডিকে করছে, এটা 10, এটা 23, রাইট? মানে এটা কতটা স্মল টাইম। তো এই ধরনের আমরা যখন দেখতে পাই যে একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, তো হ্যাঁ, আরেকটা যেটা বিষয় বলা দরকার, যে এই যে এখানে ডিকেটা যেটা হচ্ছে, এই ডিকেটা কি করে বুঝবো যে উইক ইন্টারাকশনের? কারণ আমরা যখন ইলেকট্রোউইক থিওরি স্টাডি করি, এবার অসুবিধাটা হচ্ছে এই যে পার্টিকেল ফিজিক্স, এটার মধ্যে না কোয়ান্টাম ফিল্ড থিওরি ওতপ্রোতভাবে জড়িত। এবার আমি যদি বলে দিই যে এটা এরকম, এটা কোনো স্টুডেন্টের পক্ষে ডাইজেস্ট করা খুব মুশকিল, বাট আই হ্যাভ নো অপশন লেফট, কারণ আমি এখানে কিউএফটি পড়াবো না, এবং সবটা হয়তো আমার পক্ষে পড়িয়ে বোঝানো সম্ভব হবে না, আর সেগুলো সিলেবাসেও নেই। কাজেই আমি এখানে বলে দেবো যে এটা উইক ইন্টারাকশন, মানে এটা উইক ইন্টারাকশন, আমি তো ভুল বলবো না। বাট এটা কেন উইক ইন্টারাকশন, এই টাইম, এইগুলো সব কিউএফটির এই বড় বড় ল্যাগ্রাঞ্জিয়ান থাকে এক একটা, সেই ল্যাগ্রাঞ্জিয়ান অ্যানালাইজ করে সেখান থেকে অনেক কারেকশন, মানে পার্টারবেশন থাকে তো ফিল্ডের, এবার সেই ফিল্ডের কারেকশন করে তারপরে এই সমস্ত টাইমগুলো আমরা বের করি। কাজেই এখানে জাস্ট আমি কয়েকটা ইনফরমেশন দেওয়া ছাড়া এর বেশি কিছু করতে পারবো না, মানে পার্টিকেল ফিজিক্সের ক্ষেত্রে। তো এই যে টাইম স্প্যান যেটা ক্যালকুলেট করে আমরা দেখলাম যে এটা উইক ইন্টারাকশন, এবং এরপরের আরেকটা স্ট্রেঞ্জ বিহেভিয়ার যেটা দেখা যায়, সেটা হচ্ছে যে এটা কিন্তু অলওয়েজ একটা পেয়ারে পপ আপ করে, পেয়ার করে পপ আপ করে, মানে প্রোটন বা হাইপারন, আমি বলতে পারি, প্রোটন ঠিক বলবো না, হাইপারন অ্যান্ড কে মেসন, হাইপারন অ্যান্ড কে মেসন, এইরকম পেয়ারে পেয়ারে এগুলো সব পপ আপ করে আসে। তো এই যে এরকম পেয়ারে পপ আপ করবে, বা এই যে এখানে এটা এত স্লো রেটে ডিকে করছে, এবং এর চার্জগুলোকে মাথায় রেখে নিশিজিমা অ্যান্ড মারি আর গিলম্যান এরা একটা ফর্মুলা দিলেন, এবং মারি আর গিলম্যানের এই পার্টিকেল ফিজিক্সের অবদান হচ্ছে প্রচুর বেশি। পার্টিকেল ফিজিক্স এবং তার করেসপন্ডিং আমি যদি বলি কিউএফটি এবং তারপরে স্ট্রিং থিওরি, ওনার কাজ হচ্ছে মানে কি বলে এক্সপ্লেন করা যাবে না, এত এফেক্টিভ এবং এত ইম্পর্টেন্ট মানে তিনি কাজ করে গেছেন আর কি। প্রথমত তারা একটা কোয়ান্টাম নাম্বার ডিফাইন করেন, এস। স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার এস। এর আগে আমরা দেখেছি লেপ্টন নাম্বার, ব্যারিয়ন নাম্বার, আইসোস্পিন, নতুন একটা অ্যাড হলো এস, স্ট্রেঞ্জনেস নাম্বার। এবং এই স্ট্রেঞ্জনেস নাম্বারের উপর বেস করে আমরা একটা কোয়ান্টিটি ডিফাইন করি, যেটাকে বলে হচ্ছে, ডিফাইন ঠিক করি না, মানে দেখা যায় যে এটা ইকুয়াল হয়, সেটা হচ্ছে চার্জ অফ আ পার্টিকেল কিউ, এটা আমরা জানি, এবং আমরা যে কোনো পার্টিকেলের চার্জকে ইলেকট্রনের রেসপেক্টে বের করি, তাই জন্য ই মাল্টিপ্লাইড হলো। এবার
এর সঙ্গে যুক্ত থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন প্লাস ব্যারিয়ন নাম্বার প্লাস স্ট্রেঞ্জনেস নাম্বার বাই 2। ওকে, এটা একটা ফর্মুলা এবং এই ফর্মুলাটা ডিফাইন্ড ফর্মুলা এবং এটা ওয়ার্ক করে, অলওয়েজ ওয়ার্ক করে। B প্লাস এস ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই, এটাকে বলে হচ্ছে হাইপার চার্জ। এটাকে বলে হচ্ছে হাইপার চার্জ। এইখান থেকে অঙ্ক দেয় যে একটা পার্টিকেল দিয়ে দেবে, দিয়ে বলবে যে এর আইসোস্পিন বের করো, এর ব্যারিয়ন নাম্বার, স্ট্রেঞ্জনেস নাম্বার কি কি, দিয়ে তার চার্জ বের করো এবং এর হাইপার চার্জ কত, বা ব্লা 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 আরো অনেক জিনিসপত্র দিয়ে দেয়। তো এই যে আমরা এতক্ষণ ধরে এতগুলো কোয়ান্টাম নাম্বার ডিফাইন করলাম, তো এই কোয়ান্টাম নাম্বারগুলো ডিফাইন করার আমার কাজটা কি? আমি বোর্ডটাকে ইরেজ করে দিই। আমরা এখন দেখলাম যে আমরা এত বেশ কিছু কোয়ান্টাম নাম্বার ডিফাইন করেছি, সেগুলো হচ্ছে ব্যারিয়ন নাম্বার, লেপ্টন নাম্বার, স্ট্রেঞ্জনেস নাম্বার, আইসোস্পিন, থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন। এতগুলো কোয়ান্টিটিকে আমরা ডিফাইন করেছি, বাট এগুলোকে বলছি আমরা কোয়ান্টাম নাম্বার। তো এই কোয়ান্টাম নাম্বারগুলোকে আমাদের ডিফাইন করবার কারণ কি? এবার আমি মানে আগের লেকচারে বলেছিলাম সেটা হচ্ছে সিমেট্রি। এই পার্টিকেলস যেগুলো আমরা মানে এক্সপ্লোর করে বের করেছি থিওরি থেকে, তো সেই পার্টিকেলগুলো কিছু সিমেট্রি মেনে চলে এবং কনজারভেশন লজ সিমেট্রির সঙ্গে একসঙ্গেই জড়িত, মানে এটার থেকে ওটাকে আলাদা করা যাবে না। যেমন আমরা জানি ট্রান্সলেশনাল সিমেট্রি, টাইম রিভার্সাল সিমেট্রি, রোটেশনাল সিমেট্রি, কনজারভেশন অফ চার্জ ইত্যাদি নানা রকমের সিমেট্রি রয়েছে এবং এই প্রতিটা সিমেট্রি কিন্তু এক একটা মানে গ্রুপ দ্বারা ডিফাইন করা যায়। যেমন কনজারভেশন অফ চার্জ U1, ইউনিটারি 1, এই গ্রুপ দ্বারা আমরা চার্জের কনজারভেশনকে ডিফাইন করি। তো এছাড়াও স্পেশাল অর্থোগোনাল গ্রুপ রয়েছে, স্পেশাল ইউনিটারি গ্রুপ রয়েছে, SU2, SU3 ইত্যাদি সিমেট্রি দ্বারা আমরা পার্টিকেলের সিমেট্রিকে ডিফাইন করি। তো এটা জানতে গেলে গ্রুপ থিওরি লাগবে, আর গ্রুপ থিওরি আমার মনে হয় লেজারের সঙ্গে অরে আছে না, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। তো আমার মনে হয় ওটা নিউক্লিয়ারের সঙ্গে অরে আছে, তো একসঙ্গে নিউক্লিয়ার আর ম্যাথমেটিক্যাল তো পড়া যাবে না, বাট গ্রুপ থিওরি ইজ ভেরি ইন্টারেস্টিং। আমার নিজের লেজার ছিল অ্যান্ড নিউক্লিয়ার ছিল, বাট আফটার এক্সামিনেশন আমি গ্রুপ থিওরি পড়লাম, টেন্সার পড়লাম। গ্রুপ থিওরি রিয়েলি হেল্পস ফর হায়ার স্টাডিজ লাইক QFT হোক, বা স্ট্রিং থিওরি হোক, বা পার্টিকেল ফিজিক্সের বেটার আন্ডারস্ট্যান্ডিং হোক। ইনফ্যাক্ট কোয়ান্টাম মেকানিক্সের অ্যাঙ্গুলার মোমেন্টামের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয় SU3 গ্রুপ দিয়ে এবং তার করেসপন্ডিং SU2 গ্রুপ দিয়ে। গ্রুপ থিওরিটা দারুণ জিনিস। তো এই সিমেট্রি এইগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কি করে জড়িত বলছি, যে কোনো ইন্টারাকশন হতে গেলে পরে কনজারভেশন ল উইল হোল্ড এভরি টাইম। কোনো কনজারভেশন ল যদি সেখানে হোল্ড না করে এমন কোনো রিয়াকশন, তাহলে আইদার সেই রিয়াকশনটা পসিবল না, অর সেই রিয়াকশনটা থেকে আমরা অন্য কোনো পার্টিকেল মিস করছি। পার্টিকেল মানে সিমেট্রি ব্রেকিং মানে ফিজিসিস্টরা এক্সপেক্ট করে। তার কারণ হচ্ছে যে সিমেট্রি যখনই ব্রেক করে তখনই আমরা বুঝতে পারি, বা কনজারভেশন ল যখন ব্রেক করে তখন আমরা বুঝতে পারি যে এখানে আমরা কোনো একটা পার্টিকেল বা কোনো একটা জিনিসের এক্সিস্টেন্সকে মিস করছি। এবং যেটা আমরা নিউট্রিনো হাইপোথিসিস থেকে অলরেডি দেখতে পেয়েছি যে আমরা কি করে নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো ডিফাইন করে একটা পার্টিকেলের মোমেন্টামকে ব্যালেন্স করি। তো এই যে একটা অ্যাবসেন্স অফ পার্টিকেল আমরা কিন্তু ব্রেকিং অফ কনজারভেশন অর রাদার সে ব্রেকিং অফ সিমেট্রি থেকে পেলাম। তো এই জন্য আমাদেরকে স্পন্টেনিয়াসলি দেখতে হবে কোন সিমেট্রি ব্রেক করছে, এবং স্পন্টেনিয়াস ব্রেকিং অলওয়েজ রেজাল্টস ইনটু আ নিউ পার্টিকেল বেসিক্যালি বলা যেতে পারে। তো এবার তাহলে আমরা দেখবো যে কনজারভেশন লস গুলো কি কি হোল্ড করবে। তো টোটাল মোমেন্টাম এন্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম, ফার্স্ট অফ অল যে কোনো আমাদেরকে একটা রিয়াকশন দিয়ে দেবে, সেই রিয়াকশনটাকে আমাদের দেখতে হবে, ব্যালেন্স করার চেষ্টা করতে হবে। লাইক ফর এক্সাম্পল যদি কেউ আমাকে দিয়ে দেয় সিগমা 0 ডিকেজ ইন্টু
ল্যামডা 0 প্লাস গামা। ওকে, এটা একটা পার্টিকেল, এটা দুটো পার্টিকেলে ডিকে করবে, রাইট? তো এবারে এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা ভ্যালিড কিনা সেটা আমি কি করে বুঝবো? মানে আমি তো আবল তাবলে লিখতে পারি, যেটা আমাকে সবার আগে দেখতে হবে সেটা হচ্ছে সাম অফ কিউ দ্যাট ইজ ইকুয়াল টু 0। এখানে একটা মড দেবো কি না, সাম অফ কিউ দ্যাট ইজ ইকুয়াল টু 0। কি করে 0 না, আমার কাছে একটা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু তুমি প্রোটন লিখতে পারি? পারি না। কেন পারি না? তার কারণ আমি সব বাদ দিলাম। ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। হাউ দে ক্যান বি ইকুয়াল? দে কান্ট। তার মানে এটা কোনো ভ্যালিড রিয়াকশন নয়, এটা পসিবল নয়। এটা খুবই বোকা বোকা যদিও, বাট আমি বলতে চাইছি যে এর চার্জটা কনজার্ভ থাকতে হবে। তো আই উইল চেক দ্য চার্জ ফার্স্ট, কিউ। কিউ এটারও 0, রাইট? এটাকে সাম অফ কিউ লেখা যেতে পারে, আর এভাবেও লেখা যেতে পারে, ডেল্টা কিউ 0। এটা 0 না, এটাকে লোক কনস্ট্যান্ট বলে, এটাকেও কনস্ট্যান্ট বলে, বাট নেসেসারি এটা 0ই হবে। কনস্ট্যান্ট তো হওয়ার বিষয় না, এটা 0ই হবে। আইদার ইট ইজ 0 অর নট ইকুয়ালস টু 0। তো এখানে আমি দেখছি কিউটা 0, কারণ এটা সিগমা 0 পার্টিকেল, এটা চার্জ নেই, চার্জলেস। এটাও চার্জলেস। আর গামা তো রেডিয়েশন, এর আর কি চার্জ থাকে, 0। তার মানে ডেল্টা কিউ মানে আইদার দিস সাইড মাইনাস দিস সাইড আর দিস সাইড মাইনাস দিস সাইড, ডাজন্ট ম্যাটার। তাই জন্য ডেল্টা অফ মড কিউ লেখে অনেক সময়, ঠিক আছে, কারণ যে কারেন্ট সাইড করুক মাইনাসটা ম্যাটার করে না। আমার জাস্ট অ্যাবসলিউট ভ্যালুটা দরকার। তার মানে ডেল্টা কিউ দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে কি চার্জ কনজার্ভড, সো আই ক্যান প্রসিড। চার্জের রেসপেক্টে এটা একটা ভ্যালিড রিয়াকশন, চার্জের রেসপেক্টে এটা ভ্যালিড রিয়াকশন, ক্লিয়ার? এবার আমি চেক করবো ব্যারিয়ার নাম্বার। ওকে, সিগমা একটা ব্যারিয়ান পার্টিকেল। আমি লাস্ট ক্লাসে একটা পার্টিকেল ট্রি করিয়েছিলাম, সেই পার্টিকেল ট্রিটা নিচের দিকে ছিল। সিগমা, ল্যামডা, কাই, ওমেগা, এগুলো সব ব্যারিয়ান হচ্ছে পার্টিকেলের জন্য 1 আর অ্যান্টি পার্টিকেলের জন্য -1। ওরম ভাবে মনে রাখা সম্ভব নয়। এরপরে একটা জিনিস করাবো যেটাকে বলে হচ্ছে 8 ফোল্ড ওয়ে। সেই 8 ফোল্ড ওয়েতে আমরা দেখবো যে কি করে এই সিমেট্রি ইউজ করে, যেটা আমি বলছিলাম SU2 SO3, এই যে সিমেট্রি যেগুলো রয়েছে, এই সিমেট্রিগুলো ইউজ করে কি করে আমরা একটা চার্ট বানাই। সেই চার্টগুলোতে খুব ইজিলি, মানে চার্টটা মনে রাখলে পরে এই পরীক্ষার যে এই ধরনের কোশ্চেন দেয় এইগুলো খুব এরকম চেক করে নেমে যাবে। তো এটা ব্যারিয়ার নাম্বার আমরা দেখব। তো এটা সিগমা 0 পার্টিকেল, এটা অ্যান্টি পার্টিকেল না, তার মানে এটার ব্যারিয়ার নাম্বার 1। ল্যামডা একটা ব্যারিয়ান পার্টিকেল, এটা অ্যান্টি পার্টিকেল না, তাহলে এর ব্যারিয়ার নাম্বার 1। এত বড় লিখলে হবে না, 1। আর গামা তো ব্যারিয়ানই নয়, তো দিস ইজ 0। মানে 1 - 1 ডেল্টা বি দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তার মানে ব্যারিয়ার নাম্বারের কনজারভেশন হোল্ড করছে। সো আই ক্যান সে যে দ্য রিঅ্যাকশন ইজ স্টিল ভ্যালিড, কারণ আমি এখনো পর্যন্ত এমন কিছু পাইনি যেখানে সিমেট্রি ব্রেক করে যাচ্ছে। লেপ্টন নাম্বার 0 0 0। সব কটা 0। স্ট্রেঞ্জনেস নাম্বার -1, স্ট্রেঞ্জনেস -1। এবারে স্ট্রেঞ্জনেস কি করে আসে? সেই স্ট্রেঞ্জনেস আসার জন্য আমি যেটা ফর্মুলা লিখেছিলাম, Q is equals to E into I3 plus B plus S by 2। এখানে আমরা এর ব্যারিয়ার নাম্বার জানি, আইসোস্পিন এখান থেকে বের করতে পারবো।
ওকে, আইসোস্পিন বের করার ফর্মুলাটা জানি যে এখানে এটা ট্রিপলেট না ডাবলেট না কি, সেখান থেকে বসিয়ে আমরা আই বের করতে পারি, এবং i3 মানে হচ্ছে -i0 প্লাস i। তো যদি তিনটা হয় বা তিনটেই হয় ম্যাক্সিমাম, তো সেইগুলো এখানে পুট করে, আর এর চার্জ আমি জানি 0, মানে ইলেকট্রনের এটা থাকবে না, সেখান থেকে আমি স্ট্রেঞ্জনেস নাম্বারটা বের করতে পারি। তো এটা হবে HW, ঠিক আছে, এটা হবে HW, এটা করতে হবে। তো এখান থেকে এটা করে স্ট্রেঞ্জনেস নাম্বারটা বেরোবে, অর্থাৎ i3টা যেটা বেরোবে i3টা একটা কলাম হবে এখানে সবার আগে, i, তারপর i3, তারপরে স্ট্রেঞ্জনেস। ওকে, স্ট্রেঞ্জনেসের জন্য কি, এটা -1, এটা -1, এটা 0, তার মানে ডেল্টা S is equals to 0. That means strangeness is also conserved. এটা হলো একটা পরীক্ষায় এরকমই কোশ্চেন দেবে, একটা ইন্টারঅ্যাকশন দিয়ে দেবে, দিয়ে বলবে যে এটা দেখাও ভ্যালিড কিনা। কাট। তো এইটা হলো একটা প্রবলেম, এটা আধ খাপচারা প্রবলেম, কারণ এখানে আরো বেশ কিছু জিনিস ক্যালকুলেট করতে হবে, বাট সেই ক্যালকুলেশনগুলো সবসময় করতে লাগে না, কারণ এরপরে যেহেতু আমি 8-fold ওয়েটা করাবো, তো 8-fold ওয়ে করলে পরে ওইগুলো সবই একটা চার্টে ডিফাইন করা থাকে, বাট এইটা ইউ মাস্ট ক্যালকুলেট, কারণ পরীক্ষা অনেক সময় বলে যে ক্যালকুলেট দিস অর দ্যাট, তখন এই ফর্মুলাটা যদি মাথা থেকে উড়ে যায় তাহলে কিন্তু নাম্বারটা উড়ে যাবে। এবার আমি আরেকটা ইন্টারঅ্যাকশন দিচ্ছি, সেটা হচ্ছে খুব ইজি ইন্টারঅ্যাকশন। এই রিয়াকশনটা এর মতো করে এই সব কটা চেক করতে হবে, ঠিক আছে। এবার চেক করার পর কি আসবে, হোয়াট উইল বি দ্য রেজাল্ট, রাইট, সেটা আমি বলছি। এবার চার্জ, মোমেন্টাম, এই দুটো জিনিস কনজার্ভ থাকতেই হবে। মোমেন্টামটা কেউ চেক করে না, কিন্তু ইন্টারঅ্যাকশনটা দেখে আমাকে বুঝতে হবে যে এটার মোমেন্টামটা কনজার্ভ রয়েছে কিনা, কারণ আমি যদি বিটা ডিকে দেখি তাহলে সেখানে আমার নিউট্রিনোটা ইন্ট্রোডিউস করা হলো এই কারণে, কারণ ওখানে মোমেন্টামটা ব্যালেন্স হচ্ছিল না। তো অনেক সময় এমন প্রবলেম দেবে যেখানে সব কিছু ব্যালেন্স, বাট মোমেন্টামটা হয়তো ব্যালেন্স না, তো সেখানে একটা আমার লেফটারে ঘাটতি আসবে, বা এমন কোনো একটা জিনিসের ঘাটতি আসবে, সেটা দেখে বোঝা যাবে, এবং বোঝার মতো এবিলিটিও তৈরি করতে হবে। তো প্রথমে আমি আসবো হচ্ছে কনজারভেশন অফ আইসোস্পিন, মানে ডেল্টা আই দ্যাট ইজ ইকুয়ালস টু 0। হোয়াট ডাজ ইট মিন, রাইট, যে এইটা কনজার্ভ থাকার মানে কি? তার মানে এটা হলো স্ট্রং ইন্টারঅ্যাকশন, রাইট, যে ডেল্টা আই দ্যাট ইজ ইকুয়ালস টু 0, দ্যাট মিনস দ্য ইন্টারঅ্যাকশন ইজ স্ট্রং ইন্টারঅ্যাকশন। ওকে, এবার যদি আমি কনসিডার করি যে থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন কি হবে, তো এটা যদি 0 হয় তার মানে এখান থেকে আমি কনক্লুড করতে পারি যে ইট ক্যান বি স্ট্রং অর ইলেকট্রোম্যাগনেটিক, অর্থাৎ we cannot say anything definite from I3, but from I3 we can say it is strong interaction. মানে একটা ইন্টারঅ্যাকশনের যদি আমার I3টা 0 আসে তার মানে আমি এটা শিওর হয়ে গেলাম যে either it will be strong or EN, এবং যদি দেখি ডেল্টা আই ও কনজার্ভ তার মানে ডেফিনেটলি ইট ইজ স্ট্রং ইন্টারঅ্যাকশন। আর যদি এটা কনজার্ভ না হয়
তাহলে ডেফিনেটলি দ্যাট উইল বি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারঅ্যাকশন। ওকে, এবার স্ট্রেঞ্জনেস নাম্বার যেটা রয়েছে, তো স্ট্রেঞ্জনেস নাম্বার দিয়ে আমরা মানে ডিফাইন করি যে ডেল্টা এস দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এর একটা এক্সেপশনও রয়েছে, সেটা হচ্ছে আমরা কে মেশান দিয়ে দেখাই। তো আমি বলছিলাম স্ট্রেঞ্জনেস, তো স্ট্রেঞ্জনেসের জন্য যদি 0 হয়, অর্থাৎ স্ট্রেঞ্জনেস যদি কনজার্ভ হয়, তাহলে এটাও এই আইসোস্পিনের মতোই সেম, ইট ক্যান বি স্ট্রং অর ইলেকট্রোম্যাগনেটিক। বাট ইফ ইট ইজ +-1, then it is weak, then it is weak interaction। আর একটা কেস হচ্ছে এটা নট ইকুয়ালস টু 0, তাও এটা স্ট্রং। or EM only for K মেশান। মানে কে মেশানের জন্য স্ট্রেঞ্জনেস এর কনজারভেশনটা হোল্ড করে না, এবং এটা নিয়ে ইলেকট্রোউইক থিওরি মানে শুরু হচ্ছে আর কি। তো যেখানেই হোল্ড করছে না, যেখানেই ব্রেকিং, যেখানেই মানে একটা থিওরির বাইরে, সেখান থেকেই আমরা নতুন একটা পার্টিকেল ডিসকভার করছি। তো এবং ডিসকভার করছি মানে আমি তো ছেলে খেলার মতো বলতে পারি না, একটা পার্টিকেল এক্সপেরিমেন্টালি ডিটেক্টও করা হচ্ছে, যেমন হিগস বোসনকে নিয়ে লোকজন মজা করেছিল। বাট আলটিমেটলি 2012 হিগস বোসন ডিসকভার্ড হলো, গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিসকভার্ড হলো। তো আমরা অলওয়েজ থিওরির ভাগগুলোকে মেকআপ করি ইমাজিনেশন দিয়ে, এবং তারপরে সেই ইমাজিনেশনগুলোকে এক্সপেরিমেন্টের দ্বারা আমরা দেখাই যে এগুলো ইমাজিনেশন নয়, এগুলো হচ্ছে আমার একদম হার্ডকোর ট্রুথ। তো এই হলো আমার কনজারভেশন লজ। এবার কনজারভেশন লজের পর আমরা টাইপস অফ সিমেট্রিতে ঢুকছি। তো টাইপস অফ সিমেট্রিতে কি বলছে যে এই যে আমার এতগুলো পার্টিকেল, এই পার্টিকেলগুলোকে এই মারি আর গিলম্যানই ফার্স্ট অফ মানে অন দ্য ফার্স্ট প্লেস একটা সিমেট্রিক ওয়েতে সাজিয়েছিল। তো এই সিমেট্রিক ওয়েতে সাজানোর কারণ হচ্ছে যে যাতে আমরা কোয়ার্ক যখন দেখবো, অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা কোয়ার্ক পড়বো, সেই কোয়ার্কেরও একটা ইন্টারচেঞ্জেবল সিমেট্রি রয়েছে। এবার গ্রুপ থিওরি যখন পড়ানো হয় বা আমি যখন পড়লাম গ্রুপ থিওরিতে, সত্যি কথা বলতে সিমেট্রিটা এত ভালো করে এক্সপ্লেন যে এবারে আর এই জিনিসগুলো পড়ে অড লাগে না, বাট যখন ফার্স্ট পড়েছিলাম তখন খুব অড লেগেছিল। তো ইউ গাইজ শুড স্টাডি গ্রুপ থিওরি আফটার 6 সেম, মানে ভেরি নাইস অ্যান্ড ভেরি হেল্পফুল থিং, মানে ইন দ্য কনটেক্সট অফ ফিজিক্স। তো এই এখন ব্যারিয়ন অক্টেট, ব্যারিয়ন ডিকাপ্লেট, মেসন ননেট, এগুলো সবই হচ্ছে 8-fold ওয়ে। এই টোটাল জিনিসগুলোকে বলা হচ্ছে 8-fold ওয়ে। গ্রিফিথসের বইতে, মানে গ্রিফিথসের যে এলিমেন্টারি পার্টিকেল ফিজিক্স বই রয়েছে, তার মধ্যে এরকম আরো অনেক সিমেট্রি দেওয়া রয়েছে, কিন্তু এই তিনটে দিয়ে আমাদের পরীক্ষার কাজ মিটে যাবে। তাহলে আজকের ক্লাসে যেটা করালাম, এই ফার্স্টে রিয়াকশন দিয়ে দেওয়া এবং তার করেসপন্ডিং প্রবলেম, এবং এই ধরনের সিমেট্রি আঁকা পরীক্ষায় আঁকতে দেয়, আমাদেরও আঁকতে দিয়েছিল। আমাদের বোধহয় মেসান অক্টেট আঁকতে দিয়েছিল, অক্টেট আর ননেটের মধ্যে একটা পার্টিকেলের জাস্ট ডিফারেন্স, মেসান অক্টেট আঁকতে দিয়েছিল। এবং আমাদের টাইমে নিউক্লিয়ারের কোশ্চেন কিন্তু খুব কঠিন হয়েছিল। তো মানে কঠিন বলতে কি, খুব প্রবলেম বেসড পেপার হয়েছিল, সেরকম সাধারণত হয় না। এবার সেই সিচুয়েশনে আমরা শুধু পার্টিকেল ফিজিক্সটা ছিল বলে, আর দু একটা থিওরিটিক্যাল কোশ্চেন দিয়েছিল বলে বেঁচে গিয়েছিলাম, কারণ ওই কোশ্চেনে সত্যি কথা বলছি সাপ্লি অবধারিত ছিল যদি পার্টিকেল ফিজিক্সটা না থাকতো। আচ্ছা, এগুলোকে স্ট্রেট লাইন দেওয়াই এখনই আঁকবার দরকার নেই। ফার্স্ট অফ অল সি হোয়াট আই এম ডুইং।
After that you can always pause the video হয়তো লাইনগুলো একটু আঁকা বাঁকা হলো, মানে আমি তো সাইড হয়ে বসে লিখছি, বাট এক্সাম হলে ইউজ আ স্কেল টু ডু দিস। ওকে, তো এখানে কটা পার্টিকেল আছে? 1 2 3 4 5 6 7 অক্টেট। ড্র ওয়ান মোর হিয়ার। ওকে, এই 8টা পজিশনে 8টা পার্টিকেল বসবে। এইগুলো কিন্তু সব সেম লাইনে আসবে। এটা একটু এদিকে শিফট হয়ে গেছে, থাক তারপর শিফটেড ড্রয়িংটি, কারণ এই সিমেট্রিতে গোঁজামিল দেওয়াটা আমার পছন্দ নয়। যে ডিফারেন্ট কালার রয়েছে, ইউ গাইজ অলসো ইউজ ডিফারেন্ট কালার্স, কারণ নয়তো পরে নিজেরই গুলিয়ে যাবে। এই পার্টিকেলটা ম্যাটার করছে না এখানে। ওকে, এই পার্টিকেলটা এটার উপরেই আছে, এটা যে কোনো দিকে আঁকা যেতে পারে, ডাজন্ট ম্যাটার। ওপর দিয়ে নিয়ে গেলে পরে কালোটা ঢাকা পড়ে যেত, তাই জন্য একটু ওপর দিয়ে নিয়েছি। বাট এটা একটা স্ট্রেট লাইন, কিন্তু এটা কিন্তু এরকম বাঁকা টেরা হবে না। নেম দিস y, এই অ্যাক্সিসটা হবে y। ওকে, আর এই অ্যাক্সিসটা হবে i3। ওটা পার্টিকেল গুলো বসাতে হবে, এরকম মোছামুছি চলবে, তাই জন্য জাস্ট সি। ওকে, ডোন্ট মেক দ্য ডায়াগ্রাম। এখানে এটা নিউট্রন, এটা প্রোটন, এখানে সিগমা মাইনাস। এখানে জায়গা ছিল তাই ভেতরে দিয়েছি, এখানে জায়গা নেই তাই বাইরে দিয়েছি। ডাজন্ট ম্যাটার, বাইরে ভেতরে কোনো ব্যাপার না, চার্জটা ঠিক আছে। সিগমা 0, সিগমা প্লাস, এটা কাই পার্টিকেল, ঠিক আছে। কাই মাইনাস, কাই 0। ওকে, ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং এগুলোকেও বাইরে দিই। ওকে, নাও হ্যাপি? তাহলে এখানে আমরা যেটা ডিফাইন করেছি, নাও উই ক্যান রাইট যে দিস ইজ কিউ ইকুয়াল টু 0, দিস ইজ কিউ ইকুয়াল টু -1, দিস ইজ কিউ ইকুয়াল টু 1। তার মানে এই লাইনটা হচ্ছে Q1 এর, এই লাইনটা হচ্ছে Q0 এর, এই লাইনটা হচ্ছে Q-1। এই লাইনের সব কটার চার্জ -1, এই কটার সব কটার 0, সব কটার -1, এইভাবে লাইক দিস এন্ড লাইক দিস। ওকে, যেগুলো রেড দিয়ে ডিফাইন করেছি, রেড দিয়ে করেছি, এগুলো হচ্ছে স্ট্রেঞ্জনেস। এটার নিউট্রন, প্রোটন, এগুলোর স্ট্রেঞ্জনেস হচ্ছে, কি ব্ল্যাকে করব? এটার স্ট্রেঞ্জনেস 0, এটার স্ট্রেঞ্জনেস -1, এটার স্ট্রেঞ্জনেস -2।
মানে কত সুন্দর করে এই সিমেট্রি গুলোকে ডিফাইন করা হয়েছে যে প্রতিটা লাইন কোনো মানে উল্টো পাল্টা হয়নি, কোনো ইন্টারচেঞ্জেবল জায়গা নেই, সুন্দর সবকটা একসঙ্গে কিউ জিরো লাইনে পড়ে গেছে, আবার এই সবকটা একসঙ্গে স্ট্রেঞ্জনেস মাইনাস ওয়ানে পড়ে গেছে। সো মানে বিউটিফুল, মানে সিমেট্রি, সুন্দর দেখতে ব্যাপার স্যাপার, মানে খুবই দারুণ। এই দুটো কিন্তু অ্যালাইন মানে সেম লাইনে পড়বে, কারণ এই লাইনটা আমি টানবো, তাই জন্য সেম গোস ফর দিস অলসো। একটু এদিক ওদিক হয়ে গেলে পরে সেটা কমপ্লিটলি আমি বোর্ডে আঁকছি, তাই জন্য এরকম কিন্তু কোনো মিস্টেক এক্সামের হলে করে এলে চলবে না। আর বলেও দেবে যে i3 ভার্সেস ওয়াই আঁকতে বলেছে বা স্ট্রেঞ্জনেস ভার্সেস ওয়াই আঁকতে বলেছে, একসঙ্গে এতগুলো দেবে না, কারণ তাহলে তো ছবিটাই নষ্ট হয়ে যাবে। দুটোর বেশি দেয় না, বাট আমাকে তো সবকটাই দেখাতে হবে, তাই জন্য আমি এখানে সবকটা দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি যেটা দেখালাম, একটা হচ্ছে চার্জ দেখালাম, একটা হচ্ছে স্ট্রেঞ্জনেস দেখালাম, আর তারপরে এবার দেখাবো হচ্ছে আমি আইসোস্পিন। আইসোস্পিনটা খুব ইজি, সেন্টারে যেটা রয়েছে এটার জন্য করেসপন্ডিং আইসোস্পিন হবে হচ্ছে 0, এটার জন্য হাফ, এটার জন্য 1। ওকে, আর সিমিলারলি এদিকে মাইনাস হাফ আর এদিকে -1। আর যে পার্টিকেলটা আমি এতক্ষণ লিখিনি, যেটা মিসিং ছিল, সেটা হবে হচ্ছে ল্যাম্ডা। তাকে তো লালি লিখে দিচ্ছি। মানে এগুলো এখন মনে হচ্ছে কি করে মনে রাখবো, আমারও ফার্স্টে মনে হয়েছিল, বাট অন্তত যদি এটা প্রতিদিন কেউ একবার করে জাস্ট তিনটে সিমেট্রি প্র্যাকটিস করে, তাহলে এটা তার কাছে জল ভাত হয়ে যাবে। আমারও হয়ে গিয়েছিল, আমারও ইনিশিয়ালি মনে হয়েছিল খুব টাফ, কিন্তু তারপরে আমি ওটা খুব ইজিলি মনে রাখতে পেরেছিলাম। তাহলে আমি যদি আরেকবার রিক্যাপ করি, তাহলে কি করলাম, নিউট্রন প্রোটন, সিগমা মাইনাস, সিগমা জিরো, সিগমা প্লাস, এখানে ল্যামডা জিরো, এখানে কাই মাইনাস, এখানে হচ্ছে কাই জিরো। সব এটা হচ্ছে চার্জের লাইন, এটা হচ্ছে স্ট্রেঞ্জনেসের লাইন, মাঝখান দিয়ে গেছে আইসোস্পিন, আর এভাবে গেছে হাইপার চার্জ। ওকে, হাইপার চার্জটা শুধু লেখা হয়নি, হাইপার চার্জের এখানে হাইপার চার্জ আর আইসোস্পিন দুটোই 0। এই লাইনটা এই পয়েন্টে হাইপার চার্জ +1, এই পয়েন্টে হাইপার চার্জ -1। চারটে কোয়ান্টিটি পেলাম, হাইপার চার্জের লাইনে -1 0 +1, আইসোস্পিনের লাইনে -1 -1 0 হাফ 1, এইভাবে q-1 q0 q1, স্ট্রেঞ্জনেস 0 -1 -2, ওটা -1 স্যার দেখেছো কাণ্ড, ভুলে যেত, স্ট্রেঞ্জনেস -2। এটাকে বলা হচ্ছে ব্যারিয়ন অক্টেট, ইউ মাস্ট রিমেম্বার দ্যাট। এর পরে পরে আমরা এই সমস্ত পার্টিকেলগুলোর কোয়ার্ক স্ট্রাকচার শিখবো, এবং যখনই কোয়ার্ক স্ট্রাকচার শিখবো, মানে আই র্যান আউট অফ ভেরিয়েশন, কাজে আমাকে একটা খালি রিপিট করতেই হবে এখানে, যে DDU, ঠিক আছে, এটা UUD, এই কোয়ার্ক কনফিগারেশন, এগুলোও মনে রাখতে হবে। যখন কোয়ার্কের লাস্ট পরের ভিডিওতে নেব, তখন কোয়ার্ক দিয়ে এটা আবার করতে হবে, করবো না, পার্টিকেলের করেসপন্ডিং কোয়ার্ক স্ট্রাকচারগুলো লিখে দেবো। এবং তাই জন্য বলছি, ডোন্ট ড্র ইট নাও, এই প্রতিটার পাশে একটা করে এরকম ব্র্যাকেট ফাঁকা রাখতে হবে, এবং নেক্সট ক্লাসে যখন কোয়ার্ক স্ট্রাকচার লিখে দেবো, তখন সেই করেসপন্ডিং কোয়ার্কের স্ট্রাকচার কিন্তু এখানে লেখার জায়গা ছেড়ে রাখতে হবে। ওকে, এরকম করে যখন লেখাবার তখন লেখাবো, এটা SSD, এটা SSU, এখানে কিন্তু প্রতিটার সঙ্গে একটা সিমেট্রিক কানেকশন রয়েছে। সিগমার জন্য UDS, এখানে হবে DDS, আই গেস DDS, হ্যাঁ DDS, এখানে হবে UUS, এটা UUS, এটা লিখছি তার কারণ আছে, তো সকলে লিখলাম, ল্যামডাটা বোধহয় শুধু লিখিনি, UDS, হ্যাঁ ল্যামডাটা বোধহয় ভুল লিখলাম, দুটো সেম কোয়ার্ক স্ট্রাকচার হতে পারে না, না দুটো সেম হতে পারে, মানে কোয়ার্কেরও ভাগ রয়েছে, কোয়ার্কের কালার রয়েছে, ফ্লেভার রয়েছে, ধরো 38 রকমের বোধহয় কোয়ার্ক হয়।
তো এখানে সিমেট্রিটা দেখাবার জন্যই আমি করলাম, যেটা কি করে সিমেট্রিটা চেঞ্জ হচ্ছে। এইখানে পার্টিকেলগুলো সবার কিন্তু নিউট্রাল পার্টিকেল, এই লাইনের পার্টিকেলগুলো নিউট্রাল, ঠিক আছে। কিন্তু এই যে এখানে ডি ডি ইউ, এখানে একটা চেঞ্জ হয়ে গেল ইউডিএস, রাইট, মানে ডি ডি ইউ থেকে এটা ইউডিএস হয়ে গেল। আর এটাকে যদি আমি একদম ফ্লিপ করে দিই তাহলে কিন্তু এটা কি হবে, এস 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 ইউ, এস এস ইউ। তার মানে এখানে ডি ডি ইউটা ইউডিএস হলো এবং তারপরে এস এস ইউ হয়ে গেল। তার মানে কি এটা শিফট করছে, শিফট করছে। এখানে ডিডিএস, এখানে ইউইউএস, এখানে ইউইউডি, এখানে এসএসডি, আবার এখানে ডিডিএস, আর এখানে এসএসডি। মানে লিখতে লিখতে সিমেট্রির আইডিয়াটা হয়ে যাবে, যেখানে দুটো ডি একটা এস, এখানে দুটো এস একটা ডি, এখানে দুটো ডি একটা ইউ, এখানে দুটো এস একটা ইউ, রাইট, আর এখানে দুটো ইউ একটা ডি, এখানে দুটো এস একটা ডি। তো ইউ ইউ চেঞ্জেস টু এস এস, ডিডি চেঞ্জেস টু এস এস। তার মানে কি এটা এস এস এর লাইন, এস এস এর লাইন মানে কি স্ট্রেঞ্জনেস -2, এটা স্ট্রেঞ্জনেস -1, মানে এখানে একটা এস একটা এস একটা এস, স্ট্রেঞ্জনেস -1। এখানে কোনো স্ট্রেঞ্জ নেই, তাই জন্য এখানে স্ট্রেঞ্জনেস 0। এই দারুণ ইন্টারেস্টিং বিষয়, এগুলো যখন কোয়ার্ক বোঝাবো তখন কোয়ার্কের বলবো, এখন সিমেট্রিক গুলো জাস্ট আঁকবো। আর দুটো আছে, একে আজকের ক্লাসটা শেষ করবো। অ্যান্ড সবসময় তো 100% প্রিপারেশন লোকের থাকে না, বাট অফলাইনে যখন আমি আসবো 100% প্রিপারেশন নিয়ে আসবো। সো অফলাইনের ক্লাসেসগুলো এরকমই এনরিচড হবে এবং আরও ভালো ডিসকাশন হবে, কারণ সামনাসামনি অলওয়েজ আমি প্রেফার করি, আমি কখনো অনলাইনের পক্ষে নই, কারণ অনলাইনে পড়াশোনা হয় না। আমি নিজে 3টে সেমিস্টার পড়েছি এবং তাতে দেখেছি যথেষ্ট মানে ক্ষতি হয় একজন স্টুডেন্ট হিসেবে। সো আই থিঙ্ক ইউ গাইজ শুড কাম, এবং ভালো না লাগলে ইউ ক্যান অলওয়েজ লিভ, এখানে কোনো অ্যাডভান্স পেমেন্টের ব্যাপার নেই। সো ইয়া দ্যাটস ইট। তো ব্যারিয়ান অক্টেট যেটা হলো, এবার করবো ব্যারিয়ান ডিকাপ্লেট। ব্যারিয়ান ডিকাপ্লেট, ওকে। তো ব্যারিয়ান ডিকাপ্লেটে কি হবে, 2 এর 3, 3 দুগুণে 6, 7 8 9 10, এখানে থাকে হচ্ছে 10টা পার্টিকেল। কি করে থাকে, তো স্ট্রাকচারটা এরকম, ওকে। ট্রায়াঙ্গেল শেপ। এগুলো টাইপটাই মোটামুটি একদম গতে বাঁধা। শুধু মনে রাখতে হবে কোনটা কোথা থেকে শুরু, এইটুকু মাথায় রাখলে পরেই আর বিশাল কিচ্ছু কাজ নেই। এটার ক্ষেত্রে ডোন্ট ড্র রাইট নাও, কিউ আইসোস্পিন
বাট এইটাও একটা পয়েন্ট কিন্তু, ঠিক আছে? এবার এই পয়েন্টটার জন্য আমি এর উপরে লিখবো বা এর তলায় লিখবো, এটা এখানে তো আর বলতে দিতে পারছি না, কারণ এখানে আমি পার্টিকেলটার নামটা লিখবো। এই গ্রিনটা হলো আইসোস্পিন, মানে এটা আইসোস্পিন, এটা হাইপার চার্জ। আর স্ট্রেঞ্জনেসটা বাকি রইলো, তাই না? এটা স্ট্রেঞ্জনেস ইকুয়াল টু 0। আচ্ছা, আগে লিখবো না, আগে পার্টিকেলগুলোর নামটা বসে না, না তো খারাপ দেখাচ্ছে। তো ওকে, সিগমা সিগমা সিগমা। চার্জগুলো বসিয়ে দিলাম করেসপন্ডিং। তাহলে এবার এই চার্জগুলো কি হবে? আই থিঙ্ক ইউ ক্যান রাইট ইট। কিউ ইকুয়াল টু -1, কিউ ইকুয়াল টু 0, কিউ ইকুয়াল টু 1, কিউ ইকুয়াল টু 2। ওকে, স্ট্রেঞ্জনেস কি? s ইকুয়াল টু 0, s ইকুয়াল টু -1, s ইকুয়াল টু -2, s ইকুয়াল টু -3, রাইট? আইসোস্পিন কি? আইসোস্পিন কি হবে? 0, হাফ, 1, 3/2, similarly -half, -1, -3/2, এই যে এটার জন্য 3/2, এটার জন্য হাফ, রাইট? এটার জন্য 3/2, এটার জন্য -1, এটার জন্য -half, এই লাইনটার জন্য 0, এই লাইনটার জন্য +half, এই লাইনটার জন্য +1, এই লাইনটার জন্য -3/2। তো এতগুলো প্রপার্টি লিখবার জন্য একটু মানে ঘিচিমিচি হয়ে গেছে, বাট সব আবারও বলছি যে সব কটা প্রপার্টি লিখতে দেবে না বা আঁকতে দেবে না, যে কোনো দুটো বলবে, এবং সেক্ষেত্রে এত ঘিচিমিচি হবে না। এবং ম্যাক্সিমাম কেসেসে লোককে বলে এই চার্জটা মেনশন করতে, যেটা বাইরে থাকে, আর ওয়াই ভার্সেস i3টাই আঁকতে দেয়, মানে এটাই কমন। এর কোয়ার্ক স্ট্রাকচার আমি লিখলাম না, কারণ নেক্সট ডে এটা পড়াবো কোয়ার্ক স্ট্রাকচার দিয়ে। এবার যেটা রইল সেটা হচ্ছে মেসন ননেট। ওকে, সো এবার আমরা দেখবো হচ্ছে মেসন ননেট। অনেকে মেসন অক্টেটও বলে, বাট মেসন ননেটটা করলে অক্টেটও পারা যাবে আর কি। তো এটাও ব্যারিয়ন অক্টেটের মতো, সেম স্ট্রাকচার, সেম ডিজাইন। মেসনদের মধ্যে কে মেসনেরই শুধু বেসিক্যালি আমরা জানি যে পাই মেসন, পাই একটা 0, মানে পাই 0। পাই 0-র ক্ষেত্রে পাই 0-র অ্যান্টিপার্টিকেল পাই 0 ইটসেলফ, মানে নিজেই নিজেকে অ্যানাইলেট করে। এবং সমস্ত মেসনের ক্ষেত্রে সেম প্রপার্টি দেখতে পাওয়া যায়, কোনো অ্যান্টিপার্টিকেল এক্সিস্ট করে না। কিন্তু একমাত্র কেয়ন হচ্ছে এমন একটা পার্টিকেল যে কে মেসন, এই কে মেসনের একটা অ্যান্টিপার্টিকেল K0 বার এক্সিস্ট করে। এবং এই জন্যই যদি কোনো
মানে সাবঅ্যাটমিক ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে যেখানে K0 বা K0 বার এই দুটো পার্টিকেল যেখানে এক্সিস্ট করে কে মেসনের, এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে যখন ডেল্টা এস ইকুয়াল টু জিরো হয়, নট ইকুয়াল টু জিরো হয়, তখনও কিন্তু সেই রিয়াকশনটা ইলেকট্রোম্যাগনেটিক আর স্ট্রং রিয়াকশন হতে পারে। তাই জন্য এই প্রপার্টিসগুলো কে মেসনের ক্ষেত্রে ডিফারেন্ট হয়ে যায়। তো এটা একটা ফ্যাক্ট, এটা জেনে রাখা দরকার, কারণ কখনো যদি কে মেসন দিয়ে কোনো রিয়াকশন দেয়, আই গেস দেবে না, দিলে পরে ইউ গাইস শুড রিমেম্বার যে কে কিন্তু সেই এস দিয়ে ডাইরেক্টলি বিচার করা যাবে না। তো এখানে বসবে হচ্ছে পাই, you know this is pi minus, this is pi 0, this is pi plus. ওকে, তো এখানে আর আমি আলাদা করে যেটা করব না সেটা হচ্ছে আইসোস্পিনের হাইপারচার্জটা করব না, দ্যাট উইল বি ইওর হোমওয়ার্ক। আর এস এর ক্ষেত্রে যেটা হবে এস ইকুয়াল টু প্লাস 1, এটা এটা এস ইকুয়াল টু 0, আর এটা এস ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস 1। ওকে, আর কিউ গুলো এটা তো আর লিখে দেওয়ার কিছু নেই, এটা -1, এটা 0, এটা +1। বাট এই প্রতিটা পার্টিকেল ক্ষেত্রে আইসোস্পিন and the third component of isospin, you guys should calculate these things। তাহলে কিন্তু মানে একটা সাবলীলতা আসবে এই প্রবলেম সলভিং এর জন্য, এবং এগুলো কি পরীক্ষাতে দেয় যে আইদার একটা যে কোনো কিছু আঁকো। এবার হ্যাঁ, যেটা বলা হলো না সেটা হচ্ছে 2 2 4 5 7, 7টা হলো ননেট হলো না। তো ননেট হওয়ার জন্য কি করতে হবে, ননেট ফার্স্টে ছিল না, প্রথমে মেসন অক্টেটই ছিল। তো অক্টেটের জন্য এখানে একটা ইটা 0 থাকতো, সেই ইটা 0টা অ্যাড করা হলো। তারপর এখানে আরেকটা ইটা পার্টিকেল থাকতো, এটাটা কি মাইনাস না প্লাস, আই গেস এটা প্লাস, আই এম নট শিওর, আমি একটু ভুলে গেছি। তো এটা যদি মাইনাস হয় তো এটাকে এই আগের দিনের চার্টটা দেখে নিই, এটা মাইনাস করে নিস। এটা মেট কথা, এটা ইটা থাকে, ইটা মেশান থাকে এই দুটো জায়গায়, তো এই জন্য এটা নন ইট হয়ে যায়। এইটা সেম পজিশনে ডিপেন্ড করে। এবার যখন এটা কোয়ার্ক স্ট্রাকচার দিয়ে দেখা হবে তখন দেখা যাবে যে এটা আরো কত সুন্দর সিমেট্রিক হইতে দেখা যায়। তো আর প্রতিটা পার্টিকেলের জন্য ব্যারিয়ন, লেপটন, হাইপারনস, ইচ অ্যান্ড এভরি পার্টিকেল, শুধু গ্র্যাভিটনটা বাদ দিয়ে, গ্র্যাভিটন যেহেতু এখনো পাওয়া যায়নি সেই জন্য, তো সেই সবকটা বাদ দিয়ে এই পার্টিকেলের আইসোস্পিন, পার্টিকেলের থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন, হাইপারচার্জ, স্ট্রেঞ্জনেস নাম্বার, যদিও এগুলো বের করে দিয়েছি আমি, তাও চার্জ বসিয়ে ফর্মুলাটা কিউ ইকুয়াল টু যেটা ওখানে বসিয়ে ইউ গাইস শুড ক্যালকুলেট দিস। আজকে এর বেশি এগোতে পারবো না, কারণ এরপরে একটা কমপ্লিটলি ডিফারেন্ট টপিক চলে আসছে কোয়ার্ক। সেই কোয়ার্ক বলতে গেলে পরে এইসব দিয়ে হবে না। তো পরীক্ষাতে কোয়ার্কের কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আসে, আর যেটা আসে সেটা হচ্ছে কোয়ার্ক স্ট্রাকচার লিখতে দেয় যে কোনো পার্টিকেলের, সেটা খুব বেসিক কি লিখতে দেয়, নিউট্রন দিতে পারে বা প্রোটন দিতে পারে। তো এই ছাড়া আর কোনো কোয়ার্ক স্ট্রাকচার লিখতে দেয় না। কিন্তু ইউ গাইস শুড অলওয়েজ নো দ্য কোয়ার্ক স্ট্রাকচার, কারণ যে কোনো সময় বলে দিতে পারে যে এই মেসন ননেট বা ব্যারিয়ন অক্টেট এগুলো কোয়ার্ক স্ট্রাকচার দিয়ে ড্রপ করতে, তখন you have to know each and every particle's quark structure, so you cannot avoid that। তো এটাই হলো আজকের টোটাল বিষয়, এর বেশি আজকে আর করাবো না। নেক্সট ডে শুরু করব কোয়ার্ক, কালার অফ কোয়ার্ক, কোয়ার্ক কনফাইনমেন্ট, কোয়ার্কের সিমেট্রি, আর সাম কোয়ার্ক স্ট্রাকচারস অফ পার্টিকেলস, এবং আমরা দেখব যে সেই কোয়ার্কের ডিফারেন্ট প্রপার্টিস কি, এবং ডিফারেন্ট প্রপার্টিস ইউজ করে কি করে আমরা এইগুলোতে ফেরত আসতে পারি। ওকে, এটা আই গেস লাস্ট ক্লাস, আর দুটো ক্লাস হলে পরে পার্টিকেল ফিজিক্স শেষ হয়ে যাবে, এবং তারপরে বা তার মাঝখানে স্ট্যাটমেক অ্যান্ড ইয়েন থিওরি, এই দুটোর প্রবলেম সেশন চালু করে দেবো। আর চেষ্টা করব, এখন যেহেতু অড সেম, তার মানে ফার্স্ট সেমের ম্যাথমেটিক্যাল ফিজিক্সের কিছু প্রবলেম করানোর ইয়ের বই থেকে, মানে স্পাইজেলের বই থেকে, আর থার্ড সেমের জন্য ম্যাথমেটিক্যাল ফিজিক্স আর কোয়ান্টাম মেকানিক্স, এই দুটোর কোনো প্রবলেম সলভ করানো যায় কিনা। থার্মোডাইনামিক্সটা আমি করাবো না, কারণ ওটা আমি নিজেই খুব ভালো পারি না, সো থার্মোডাইনামিক্সটা বাদ। তো আপাতত আমার ফিউচার প্ল্যানস এই, আর যদি অফলাইনে পড়ার ইচ্ছে থাকে তাহলে ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু কমেন্ট ডাউন ইউর মেল আইডি,
আমি আমার সেই মেল আইডিতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেন্ড করে দেবো, এবং then we can contact or interact. Yeah, so that's it for today. আর নেক্সট ক্লাসে তাহলে আমরা করবো। আর প্লিজ শেয়ার মাই চ্যানেল, কারণ আমি চাইছি কিছু সাবস্ক্রাইবার্স বাড়ুক আমার, আর ওয়াচ আওয়ার্সটাও বাড়ুক, ইউটিউবের সাজেশনটা ভালো আসুক। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ।